স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আমাদের এই পর্যন্ত কিন্তু ডান। সেটেলমেন্ট ক্যালকুলেশন অফ ফাউন্ডেশন। আজকে আমরা যেটা শুরু করব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ শ্যালো ফাউন্ডেশন। এই দুটো টপিক একই অলমোস্ট। এর পরের টপিকটা হচ্ছে ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ ম্যাট ফাউন্ডেশন। তো এখানে বেসিক্যালি আমরা পড়বো যে ফাউন্ডেশনের কনস্ট্রাকশন প্রসিডিউরটা, একটা দুটো থিওরিটিক্যাল প্রশ্ন আছে, আর হচ্ছে ম্যাথ মানে ফাউন্ডেশন ডিজাইন। এটা শ্যালো ফাউন্ডেশনের জন্য মানে এক্ষেত্রে তোমার ইন্ডিভিজুয়াল ফুটিং যেটা সেটা থাকবে, আর ম্যাট ফাউন্ডেশনের জন্য। তো আজকে প্রথমটা শুরু করি। এখানে শুধু আজকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে শুরু করব আমরা। সেটা হচ্ছে কনস্ট্রাকশন স্টেপস অফ শ্যালো ফাউন্ডেশন। এটা অলরেডি তোমরা জানো, শ্যালো ফাউন্ডেশন মানে কনস্ট্রাকশন করার স্টেপগুলো কি কি, আমরা কোন স্টেপের পরে কোন স্টেপ করি। নর্মালি যদি আশেপাশে ফিল্ডে দেখো তোমরা, আশেপাশে যে কনস্ট্রাকশন হচ্ছে সেখান থেকেও তোমরা হয়তো বা আইডিয়া নিতে পারবা। আর এছাড়াও শ্যালো ফাউন্ডেশন ডিজাইন বলো বা ম্যাট ফাউন্ডেশন ডিজাইন বলো, এগুলো ইন্টারনেটেও যদি তুমি সার্চ দাও কনস্ট্রাকশন প্রসিডিউরগুলো, সেগুলোতেও তুমি আইডিয়া পাবা। তোমাদেরকে আমি অবশ্য ভিডিও দেখিয়েছিলাম প্রথম দিকে শ্যালো ফাউন্ডেশন, তারপর ম্যাট ফাউন্ডেশনের টাইপস যখন পড়িয়েছিলাম, সেখানে ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে স্টেপ বাই স্টেপ এটা মানে কনস্ট্রাকশনটা কমপ্লিট করা হয়। তো এখানে আসলে একটা সিকোয়েন্সগুলো দেওয়া আছে, তোমরা এটা এখান থেকেই পড়তে হবে এমন কোনো কথা নেই। তোমরা যে কোনো বই থেকে যে কোনো জায়গা থেকে তোমরা পড়তে পারো। জাস্ট কনস্ট্রাকশন স্টেপসগুলো বলা আছে। দেখো প্রথমে কি করি আমরা নর্মালি, এগুলো সবই আমাদের জানা। সয়েলকে এক্সক্যাভেট করি, তাই না? প্রথম স্টেপ হচ্ছে সয়েল এক্সক্যাভেশন। তো এই এক্সক্যাভেশনটা আমরা কতটুকু করব এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ফুটিংটা যে আমরা দিব সেটার সাইজ কতটুকু, সেটার ডেপথ কতটুকু, মানে আমি এরিয়াটা কতটুকু কাটবো সেটা ডিপেন্ড করবে আমি ফুটিংটা আসলে আমার সাইজটা কতটুকু হবে, সেটা কতটুকু এরিয়া জুড়ে থাকবে, সেটার ডেপথ কত হবে, সেই অনুযায়ী হচ্ছে আমার সয়েল এক্সক্যাভেশন করতে হবে। তারপর কাছাকাছি যে ওয়াটার লেভেল আছে সেই ওয়াটারটা কিন্তু তোমার ফিল হয়ে যাবে, তাই না? সেজন্য একটা মোটর ইউজ করা হয় তোমার এই যে এক্সেস ওয়াটারটা যে আছে এটাকে সাক করার জন্য। A motor is used to suck the accumulated water. এরপরে কাজ হচ্ছে লেভেলিং অ্যান্ড ড্রেসিং। তো যখন এক্সক্যাভেশনটা হয়ে যাবে, এখন আমাদের ওই সারফেসটাকে তো লেভেল করতে হবে। তাই লেভেলিং এর কাজ করার জন্য নর্মালি কোর্স গ্রেন সয়েল ইউজ করা হয়। কোর্স গ্রেন সয়েলের মধ্যে স্যান্ড লেয়ারটা ইউজ করা হয়। তোমরা তো অলরেডি এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, ফাইন গ্রেন সয়েল, কোর্স গ্রেন সয়েল। কোর্স গ্রেন সয়েল কোনগুলো? গ্র্যাভেল এবং স্যান্ড। আর ফাইন গ্রেন সয়েল হচ্ছে সিল্ট এবং ক্লে। তো স্যান্ড লেয়ার বেসিক্যালি ইউজ করা হয়, 3 ইঞ্চির মতো স্যান্ড লেয়ার প্রোভাইড করা হয় তোমার ওই সয়েল সারফেসটাকে লেভেল করার জন্য। এরপর হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং। তোমরা যখন সেকশন দেখেছো, তোমরা ড্রয়িংয়ে অলরেডি এগুলো এঁকেছো বিভিন্ন ফাউন্ডেশনের ক্ষেত্রে, তার ক্রস সেকশন, লঙ্গিটিউডিনাল সেকশন এগুলো তোমরা এঁকেছো। সেখানে তোমরা দেখেছো ব্রিকের একটা লেয়ার থাকে। তো ওই ব্রিকের লেয়ারটা দেওয়া হয় তোমার যখন ওই রিনফোর্সমেন্ট দেওয়ার আগে বা কংক্রিট দেওয়ার আগে, একটা ব্রিকের একটা লেয়ার দেওয়া হয়। এটা কত ইঞ্চি দেওয়া হয় বলো তো? তোমরা যখন সেকশনগুলো এঁকেছো সেখানে ছিল না ব্রিক ফ্ল্যাট সোলিং, এই লেয়ারটা কত ইঞ্চি নরমালি দেখেছো? 3 ইঞ্চি। 3 ইঞ্চি না? হ্যাঁ, 3 ইঞ্চির মতো ব্রিকের লেয়ার ছিল। এরপর হচ্ছে সিমেন্ট কংক্রিট দেওয়া হবে। সিমেন্ট কংক্রিটটাও 3 ইঞ্চি, 3 ইঞ্চি সিমেন্ট কংক্রিট। এটার যে একটা রেশিও আছে যে আমি এটাতে সিমেন্ট কতটুকু দিব, ফাইন এগ্রিগেট কত দিব, কোর্স এগ্রিগেট কতটুকু দিব, সেটা রেশিও মেনটেন করে সিমেন্ট কংক্রিট দেওয়া হয়। নর্মালি দেখা যায় যে 1:2:4 এই রেশিওতে সিমেন্ট কংক্রিটটা দেওয়া হয়, যেখানে সিমেন্ট থাকবে তোমার 1 ভাগ, ফাইন এগ্রিগেট 2 ভাগ, আর কোর্স এগ্রিগেট হচ্ছে 4 ভাগ। ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেটের মধ্যে কি কি আছে বলতো?
এর মধ্যে ম্যাম স্যান্ডটা স্যার কোর্স এগ্রিগেটের মধ্যে ম্যাম ব্রিক চিপস কিংবা স্টোন চিপস সম্ভবত। আমরা লাইমও দিতে পারি, তারপর হচ্ছে সিমেন্টও ইউজ করতে পারি। আর ফাইন এগ্রিগেটের মধ্যে আমরা স্যান্ড লেয়ার ইউজ করি, কোর্স এগ্রিগেটের ক্ষেত্রে ব্রিক চিপস অথবা স্টোন চিপস এগুলো নর্মালি ইউজ করা হয়। তো এটা হচ্ছে তোমার সিমেন্ট কংক্রিটের লেয়ার। এরপর হচ্ছে তোমার ফাউন্ডেশন তো সাধারণত স্টোন চিপস ইউজ করা হয়, তাই না? হ্যাঁ, তারপরে ফর্মওয়ার্ক, শাটারিং দেওয়া হবে। ফর্মওয়ার্ক তো তোমরা অলরেডি জানো, সেটা বিভিন্ন টাইপের হতে পারে, সেটা উডেন হতে পারে, প্লাস্টিক হতে পারে, স্টিল হতে পারে। তোমার কংক্রিটটাকে রিকোয়ার্ড শেপে রাখার জন্য ফর্মওয়ার্ক ইউজ করা হয়, যেটাকে আমরা শাটারিং হিসেবে আমরা পরিচিত, আমরা বলি। এখন আরেকটা জিনিস আছে সিসি ব্লক। এই জিনিসটা কেন ইউজ করা হয় এটাও তোমরা দেখেছো, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়েছে। আর তোমরা ডিটেলস অফ কনস্ট্রাকশনেও কিন্তু এটা পড়েছো। সিসি ব্লক কেন ইউজ করা হয়? ম্যাম একটা ক্লিয়ার কভার মেইনটেইন করার জন্য রিইনফোর্সমেন্টের সাথে। হ্যাঁ, একদম রিইনফোর্সমেন্টটা তো একদম এডস থেকে তো শুরু হবে না। একটা ক্লিয়ার কভারের জন্য ছোট ছোট মানে সিসি ব্লক, কংক্রিটের ব্লক ইউজ করা হয়। তার উপরে হচ্ছে তোমার মেন রিইনফোর্সমেন্টটা দেওয়া হয়। তো এটার সাইজ এখানে বলে দিয়েছে 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি। অনেক সময় ব্রিকও ইউজ করা হয়, ব্রিক ব্যাটের মতো ছোট এটা ইউজ করা হয়, কিন্তু বলা আছে যেটা হচ্ছে ডেঞ্জারাস। তো নর্মালি আসলে সিসি ব্লক ইউজ করা হয়। ব্রিক বেড কেন ডেঞ্জারাস এটা তোমরা সার্চ করে দেখতে পারো ইন্টারনেটে। এরপর হচ্ছে রিভার প্লেসমেন্ট। এই জিনিসগুলো আসলে আমরা জানি, জাস্ট এগুলো সাজিয়ে যদি তোমার থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে আসে তুমি জাস্ট গুছিয়ে তোমার মতো লিখলা সিকোয়েন্সগুলো। রিভার প্লেসমেন্ট হচ্ছে প্রথমে দেখো, at first a single frame of horizontal reinforcement is placed upon the CC block. The distance between the bottom of footing and reinforcement should be minimum 3 inch. তারপর হচ্ছে কলাম should be placed at center of footing and have to kept it perfectly vertical using plumb bob. তো এই জিনিসগুলা একটু মেনটেন করতে হবে, কারণ আমাদের প্রথমে নিচে ফাউন্ডেশনের ক্ষেত্রে তো হরিজন্টাল রিইনফোর্সমেন্ট আছে, আবার কলামের ক্ষেত্রে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট আছে। তো সেটা পারফেক্টলি যেন ভার্টিক্যাল থাকে, যেন প্লাম্ব বব ইউজ করা হয়। এই জিনিসগুলো ভিডিও দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। বিভিন্ন অ্যানিমেটেড ভিডিও আছে, আবার তোমার একদম প্র্যাকটিক্যাল সাইটের ভিডিও আছে, ইউটিউবে এগুলো অ্যাভেলেবল। তোমাদের মানে আমি একটা দেখিয়েছিলাম, এই জন্য আমি রিপিট করছি না। প্রথম দিকের ক্লাসে দেখবে, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যখন টাইপস পড়িয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে। আচ্ছা, কংক্রিট কাস্টিং। আর কংক্রিট কাস্টিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার ওই যে রেশিওর কথা যেটা বলা ছিল, যে মিক্সিং রেশিওটা মেনটেন করতে হবে 1:2:4। আর এটা হচ্ছে ফুটিং এর সেন্টার থেকে শুরু করা হয় নরমালি। তো এই জন্য এটা বলা আছে যে কাস্টিং শুড স্টার্টেড ফ্রম সেন্টার অফ ফুটিং, কর্নার থেকে না, মাঝখান থেকে করা হয়। এখন আমি যে কংক্রিটটা দিলাম এটাকে তো আমার কম্প্যাক্ট করতে হবে, কারণ আমাদের সয়েলের মধ্যে আমরা জানি সলিড পোর্শন ছাড়াও কি আছে, হোয়াইট পোর্শন, যেটার মধ্যে তোমার এয়ার আছে, ওয়াটার আছে, তাই না? তো এটার মাঝখানে যে এয়ারটা আছে, এই এয়ারটাকে তো রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমরা কম্প্যাকশন ইউজ করি। এই কম্প্যাকশন টেস্ট তোমরা পড়েছো অলরেডি, কোন কোর্সে পড়েছো বলো তো? জিওটেকের আগের কোর্সটাতেই তো পড়ছি। তোমরা তো এখন 3-2 তে আছো, তাই না? 3-1 তো তোমরা 3-4-4 এ কম্প্যাকশন টেস্ট করেছো, তাই না? এখানে আমরা কি করি, এই এয়ার ভয়েড মানে ভয়েডের মধ্যে যে এয়ার থাকে সেই এয়ারটা রিমুভ করি কম্প্যাকশন টেস্টের মাধ্যমে। এটার তোমরা দেখেছো যে ফিল্ড কম্প্যাকশন অনেকগুলো প্রসিডিউর আছে। তো এটা বেসিক্যালি ফিল্ড কম্প্যাকশন। তারপর তোমরা আবার আরেকটা টেস্টও করেছো, সেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি টেস্ট। সেটা আমরা কি করেছি, ফিল্ডে যে আমরা কম্প্যাকশন করেছি সেই কম্প্যাকশনটা কতটুকু আমরা অ্যাচিভ করতে পেরেছি সেটার একটা কম্প্যারিজন আমরা করি রিলেটিভ ডেন্সিটি টেস্টে। আমরা কি করি, ওই সয়েল স্যাম্পলটাকে নিয়ে এসে ল্যাবে টেস্ট করি। যে টেকনিক্যাল পারপাস এটা, যে ল্যাবে নিয়ে এসে টেস্ট করার সময় তখন আমরা
একটা লুজ কন্ডিশনে সয়েলটাকে একবার টেস্ট করি, একবার ডেন্স কন্ডিশনে টেস্ট করি। যখন সয়েলটা লুজ কন্ডিশনে থাকবে তখন তার মধ্যে ভয়েড বেশি থাকবে, নাকি ডেন্স কন্ডিশনে যখন থাকবে তখন তার মধ্যে ভয়েড বেশি থাকবে? লুজ কন্ডিশন। হ্যাঁ, তাহলে আমরা যখন লুজ কন্ডিশনে সয়েলটাকে টেস্ট করি তখন তার মধ্যে ম্যাক্সিমাম আমরা ভয়েড পাবো। আবার যখন ডেন্স কন্ডিশনে সর্বোচ্চ পরিমাণে ডেন্স করবো, ল্যাবে একটা ভাইব্রেটিং টেবিলের মাধ্যমে সয়েলটাকে ডেন্স করা হয়, ওটা তোমার 40 হার্টসে 10 মিনিট ওটাকে শেক করা হয়। শেক করার পরে সয়েলটা আগে লুজ কন্ডিশনে যতটুকু হাইটে ছিল, ভাইব্রেশন করার পর দেখা যায় যে সেটার হাইটটা কমে গেছে, তার মানে সয়েলে ভলিউম রিডিউস করে যখন ভয়েডটা বের হয়ে যায়। এখন তারপরে আমরা কি করি, ওই অবস্থায় আবার একটা ডেন্সিটি নেই। তো নর্মালি ডেন্স কন্ডিশনে যখন আমরা নেব তখন আমরা মিনিমাম ভয়েড রেশিও পাবো। তো রিলেটিভ ডেন্সিটি আমরা ওভাবে বের করি, একটা কম্প্যারিজন, এটা একটা রেশিও যে আমরা ফিল্ডে যে কম্প্যাকশন করলাম এটা কতটুকু আমরা অ্যাচিভ করতে পারলাম। আমরা এই জন্য ল্যাবে ম্যাক্সিমাম একটা ভয়েড রেশিও বের করি, মিনিমাম একটা ভয়েড রেশিও বের করি, সেটা রেশিও থেকে একটা কম্প্যারিজন করে আমরা বলতে পারি যে আমাদের ফিল্ড কম্প্যাকশন লেভেলটা কতটুকু, এটা কোন স্টেটে আছে, সয়েলটিকে এখন লুজ স্টেটে আছে নাকি ডেন্স কন্ডিশনে আছে। মানে আমি রিলেটিভ ডেন্সিটি তো পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করা হয়, তো কত পার্সেন্ট কম্প্যাকশন লেভেল আমি আসলে অ্যাচিভ করতে পারলাম। তো সয়েলের মধ্যে যদি ভয়েড থাকে, এই ভয়েডটার কারণে কিন্তু তোমার অনেক প্রবলেম হবে। তো এই জন্য ভয়েডটাকে প্রপারলি রিমুভ করতে হবে, কম্প্যাকশন খুব প্রপারলি করতে হবে। এরপর হচ্ছে কংক্রিটটাকে কিওর করতে হবে। কিওর করার জন্য আমরা নর্মালি কতদিন ইউজ করি, তোমরা তো এই সমস্ত জিনিসগুলো করেছো যখন তোমরা কংক্রিট ল্যাব করেছো আর কি, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সেকশনাল, সেখানেও তোমরা ছোট ছোট ব্লকের মতো তৈরি করে সেটাকে কিওর করতে দিয়েছো। কতদিন পর পর তোমরা ভ্যালু নিয়েছো মনে আছে? কোনটার কথা বলছেন ম্যাম? কিউরিং করার সময় যখন তোমরা ভ্যালু নিয়েছো, 7 ম্যাম দিন 6 দিন 14 আর দিন? 28 দিন। জি ম্যাম, 1 দিন, 6 দিন, 28 দিন। হ্যাঁ, তো ওইটাই। তো সেটা নর্মালি বলা আছে যে অন্তত পক্ষে হলেও তোমার 21 দিন তোমার রাখতে হবে। নর্মালি যেটা আমরা করি আসলে 28 দিন হচ্ছে তোমার হচ্ছে তোমার ভালো একটা ইয়ে গেইন করবে। তো এটা তোমার কি হয় তখন আসলে সিমেন্টের সাথে একটা রিয়েকশন তৈরি হয়, তাই না? তো এই জন্য এটা বলা হচ্ছে যে এই কিউরিংটা তোমার ইম্পর্টেন্ট, কারণ ডিরেক্টলি ইফেক্টস দ্য রেট অফ হাইড্রেশন রিয়েকশন অফ সিমেন্ট। এই সময় তোমাকে কি করতে হবে, কম্প্যাক্ট করার পরে তোমার কংক্রিটটাকে কিওর হতে দিতে হবে, কিউরিং অফ কংক্রিট। এরপরে যখন তোমার ওইটা হার্ড হয়ে গেল, তারপর আমাকে কি করতে হবে, এখন শাটারিংটা রিমুভ করতে হবে। তো আফটার কংক্রিট কাস্টিং অ্যাবাউট 3 to 4 days later the shuttering is removed। যখন মোটামুটি এটা আমরা রিকোয়ার্ড শেপে পেয়ে গেলাম তখন শাটারিংটা রিমুভ করতে হবে। এরপর হচ্ছে ব্যাকফিলিং। তো যখন তোমার এই সব কিছু হয়ে গেল তখন আশেপাশে যা এক্সকেভেটেড এরিয়া আছে তারপর সেটাকে আমার ফিল আপ করে দিতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যাকফিলিং। এই হচ্ছে তোমার জেনারেল কনস্ট্রাকশন প্রসিডিউর। এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল পড়া। তোমাদের নর্মালি যদি অফলাইনে পরীক্ষা হয় তাহলে আসলে এই প্রশ্নগুলো আসে, থিওরিটিক্যাল লিখতে বলা হয় কনস্ট্রাকশন স্টেপগুলো নর্মালি। কিন্তু যদি অনলাইনে পরীক্ষা হয় সেক্ষেত্রে থিওরিটিক্যাল প্রশ্ন আসার পসিবিলিটি কম, কিন্তু এখান থেকে হয়তো বা কনসেপচুয়াল কোনো প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেন টাইপের। কিন্তু একদম তোমাকে ইলেবোরেটলি কনস্ট্রাকশন স্টেপ লিখতে দিলাম এরকম হয়তো বা প্রশ্ন নাও আসতে পারে। কনসেপ্টুয়াল প্রশ্ন জাস্ট তুমি বেসিকটা জেনে রাখলা এই টাইপের। আর আমি আজকে একটা ম্যাথ শুরু করতে চেয়েছিলাম, বাট আজকে আমার ল্যাপটপ এবং ইন্টারনেট প্রবলেম দুইটাই এত বেশি ফেস করেছি, আমি এই শ্যালো ফাউন্ডেশনের ডিজাইনটা আজকে শুরু করব না, কারণ অলরেডি 9:30 বাজে। শুরু করব আমাদের একটা কুইজ আছে আজকে। বুঝনা কি? হ্যাঁ, এখন একটা কুইজ আছে বাকিদের মানে সবার। তো একটু আগে ছাড়লে ভালো হয়, 9:40 থেকে। ঠিক আছে, সেটাই আমি বলছি। এমনি তো আমার ইন্টারনেটের প্রবলেমের কারণে দেরি হয়েছে, তো আমি এই জন্য আজকে থিওরিটা পড়ে শেষ করে দিতে চাচ্ছি।
তোমাদের ম্যাথটা আজকে শুরু করব না, কারণ শুরু করলে এটা অর্ধেক করে করাতে পারবো, জিনিসটার ফ্লো থাকবে না। নেক্সট ক্লাসে করব। তোমরা তাহলে কুইজের জন্য প্রিপারেশন নাও, সমস্যা নেই। আমি তাহলে তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, ঠিক আছে?